আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান ঝিনাইদহে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। হুন্ডি স্বর্ণ ব্যবসা চোরাচালান করে হয়েছেন বিশাল সম্পদের মালিক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রোববার আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং চাকরির পেছনে না ছুটে জৈব সার কারখানা গড়ে তুলেছেন যশোরের সুলতানুজ্জামান। স্বাবলম্বী হয়ে পথ দেখাচ্ছেন বেকারদের। আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান ওরফে শাহিন ঝিনাইদহের কোটচাঁদপুরে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। তিনি হুন্ডি ও স্বর্ণ চোরাচালান ব্যবসা করে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও মনে করেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন অভিযুক্তের ভাইও। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো, যার আশপাশে নেই কোনো বসতি। কি নেই সেখানে? এই বাংলোর মালিক ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। কাঁটাতার দিয়ে ঘেরা ২৫ বিঘা জমির বাংলোতে রয়েছে বিশাল পুকুর, কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি, সুইমিং পুলও আছে। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা, বিদেশি অ্যালসেশিয়ান কুকুর। কোটচাঁদপুর থেকে ৪ কিলো ৪.৫ কিলো দূরে মাঠের ভিতরে এই বাড়িটি। এবং আমি যতদূর জানি, আমার জানা মতে এখানে বাইরে থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে এবং অত্যন্ত বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেন উনি। এই শাহিন নামক এই ছেলেটি। যদি বলেন যে অনেক কিছু হয়, বলতে এর ভিতরেই বুঝে নেওয়ার দরকার কি হয়। আজকে আমি অত্যন্ত কিংকর্তব্য বিমূঢ়, আমি স্থবির, আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে কথা বলতে। অত্যন্ত কাছের মানুষ ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য। অভিযুক্ত শাহিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামানের ছেলে ও কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই। থাকেন আমেরিকায়, মাঝে মধ্যেই আসেন দেশে। তখন নানাজনকে সাথে নিয়ে থাকতেন কোটচাঁদপুরের এই বাংলোয়। এমপি আনারুল আজিম আনারের ছোটবেলার বন্ধু শাহিন ব্যবসায়িক পার্টনারও ছিলেন। নিজস্ব বাংলো, নিজস্ব এলাঙ্গি তৈরি করেছে। যখন যত কালা কারবার, যত কালো বাজারি কাজ কাম সবই বাংলো থেকে তৈরি করে। এই আমরা জেনে ফেলার সত্ত্বে আমাদের ওই দেখেন আমাদের অবস্থা দেখেন। অভিষেকের দিনকে সকালবেলা একদম পরিকল্পনা ভাবে মনে করেন জায়গা থেকে লোক তারা ভাড়া করে নিয়ে এসে হামলা করে। দেখেন আমারও মনে করেন মার্ডার কেসে, বুঝতে পারছেন? আমরা একদম সবাই সম্পন্ন পূর্ণ তদন্ত। আমার ভাই এত ছোট ভালো মানুষ, তাকে মারা হলো কি জন্য মারা হলো আমি তাকে দেখতে তাকে ফাঁসি চাই। এদিকে কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিম জানালেন, তদন্তে তার ভাইয়ের নাম আসলে দেশের প্রচলিত আইনে এর বিচার হবে। তারপরে দেশে আসা যাওয়া করে দেশে ভারতে তো যাই, এটা জানি। আমার সঙ্গে এই ধরনের কোনো, আমার সঙ্গে না, আমার পুরো ফ্যামিলি কেউ ওর সাথে ব্যবসা বাণিজ্য কি করে না করে এটা কেউ। আর যেন যে বাইরে আমেরিকা থেকেও তার দেশে আসে না। সত্যি কথা বলতে শুনছি, সবাই বলছে, আবার এই ফোনেও দেখছি, তাতে আমি ঠিক বিশেষ করে বুঝতে পারছি না। এখন ঘটনার পূর্ণ তদন্ত হোক, তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয় তাহলে তার শাস্তিও আমার। এলাকাবাসী শাহিনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কাল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী রোববার যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আঘাত হানার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। বর্তমানে এটি চট্টগ্রাম থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। খায়রুল ইসলামের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ঝড়টি আরও শক্তিশালী হয়ে রোববার বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে, যার গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। চট্টগ্রাম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত 22 তারিখে যে ঘূর্ণিঝড় প্রাথমিক যে স্টেজ লঘুচাপ, সে লঘুচাপ সৃষ্টি হয়ে শক্তিশালী হয়ে গতকাল হয়েছিল সে সুস্পষ্ট লঘুচাপ, এবং সুস্পষ্ট লঘুচাপ থেকে সে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে আজ সকাল 6টার মধ্যে সে নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও শক্তি অর্জন করলে এর গতিপথ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। যে সিস্টেমটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে আপাতত, মানে উত্তর পূর্ব দিকে, এবং পরবর্তীতে হয়তো উত্তর দিকে অগ্রসর হবে, এর প্রভাবেই কিন্তু সে বাংলাদেশের উপকূল সহ যে পার্শ্ববর্তী যে উপকূলগুলো আছে অন্যান্য দেশের ভারত সহ সেসব উপকূলে কিন্তু 26 তারিখ থেকে উপকূলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রিমাল। এটি একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বালু, আর এই নামটি দিয়েছে ওমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন নির্বাচন কমিশনার। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা থেকে আসা চেয়ারম্যান প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন। চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নারী পাচারের চেষ্টাকালে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের প্রধান নজরুল ইসলাম সহ 5 জনকে গ্রেফতার করেছে আমিনবাজার ফাঁড়ি পুলিশ। এ সময় ভারতে পাচারের চেষ্টাকালে উদ্ধার করা হয় অপহৃত 3 নারীকে। রাতে সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। এদিকে সাভারে পৃথক অভিযান চালিয়ে নারী সহ 5 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 156 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া সহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে জানায় র্যাব। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করে চাকরির দিকে না ঝুঁকে গ্রামে জৈব সারের কারখানা গড়ে সফল যশোরের মনিরামপুরে সুলতানুজ্জামান তিতু। তার এই উদ্যোগকে অনেক বেকার যুবক পেয়েছেন কাজের সুযোগ। বর্তমানে এই সার যেন কৃষকরা যথাযথভাবে ব্যবহার করেন তার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি বিভাগ। যশোর থেকে তাবান্না ফারজানা পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুজাহির। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করা যশোর মনিরামপুর উপজেলার জমজমি গ্রামের বাসিন্দা সুলতানুজ্জামান তিতু পড়ালেখা শেষ করে কয়েকটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি পেয়েও তিনি তা ছেড়ে দেন। 3 বছর আগে 40% জমিতে তার ভাই ইফতেখার সেলিমের সহযোগিতায় গড়ে তোলেন ভার্মি কম্পোস্ট কারখানা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সুলতানুজ্জামান তিতুর। প্রতিষ্ঠানটির বর্তমান মাসিক উৎপাদন ক্ষমতা 50 মেট্রিক টন। এই সার কারখানা থেকে কেঁচো সার উৎপাদন করে নিজের জমিসহ এলাকার বিভিন্ন মানুষের জমিতে তা সরবরাহ করেন সুলতানুজ্জামান। সুলতানুজ্জামান ভাইয়ের কাছ থেকে ভার্মি কম্পোস্ট নিয়ে আমাদের ফসলে ব্যবহার করি। আমাদের ধান, সবজি অনেক খরচ কম হয়। তাদের দেখে আশেপাশের মানুষও আগ্রহী হয়ে উঠছেন জৈব সার উৎপাদনে। অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। এখানে কর্মসংস্থানের সুযোগ হওয়ার কারণে আমরা এখানেই কাজ করি এবং এখান থেকে যে উপার্জন হয় তাতে করে আমাদের সংসারটা চলে মোটামুটি। সুলতানুজ্জামান জানান, কৃষকরা এটি ধান, সবজি, পানের বরজ, ফলের বাগান, নার্সারি, এমনকি মৎস্য খামারেও ব্যবহার করছেন। এখনো পর্যন্ত এই সারের কোনো নেতিবাচক প্রভাব আমরা কোনো কৃষকের কাছ থেকে পাইনি। সবাই সার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন। ধান সহ মাঠ ফসলে এটি ব্যবহারের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে একদিকে যেমন মাটির স্বাস্থ্য সুরক্ষিত হয়, অন্যদিকে এই ফল বা সবজির আকার, আকৃতি, তাদের যে স্বাদ, এটাও বৃদ্ধি পায়। যশোরের বিভিন্ন উপজেলায় 500 নারী পুরুষ ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে জড়িত। 10,500 কৃষক ব্যবহার করছেন এ জৈব সার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কিশোরগঞ্জে এবার মিষ্টি কুমড়ার ব্যাপক ফলন হয়েছে। ফলন ভালো হয় চাষিদের মুখে হাসি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের দেয়া হয় প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরী তথ্য ছবিতে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবার 1010 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে কিশোরগঞ্জে।
এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে তারাইল, ইটনা ও কুলিয়ারচর ৩ উপজেলায়। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ। ফলন ভালো হওয়ায় সুদিনের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের চাষিরা। নির্দিষ্ট সময় বাজারজাত ও সঠিক মূল্য পাওয়ায় আশার আলো দেখছেন তারা। জমিতে বীজ রোপণের 85 থেকে 90 দিনের মধ্যেই কুমড়া বিক্রি করা সম্ভব। এই বছর কৃষকে মূল্য পাচ্ছে না বলতে আমাদের এখানে পণ্যটা প্রচুর পরিমাণে উৎপাদিত হয়েছে। আমার 10 কাঠা ক্ষেতে 30,000 টাকা খরচ হয়েছে, আমি 1,90,000 টাকা দিচ্ছি। এই মিষ্টি কুমড়া আসাতে আমাদের জমিগুলো এখন আর পতিত থাকে না, আমরা এই দেশের কৃষক অনেক ভালো লাভবান। জেলার কয়েকশো উপজেলায় এবার মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজিরও ভালো ফলন হয়েছে। আমাদের মূলত টার্গেট হচ্ছে কৃষকদেরকে কিভাবে নিরাপদ সবজি এবং এই সবজির যাতে বাইরে রপ্তানি করতে পারে এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং এখানকার কৃষকরা অত্যন্ত আধুনিক এবং বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি তারা গ্রহণ করতেছে, যার কারণে কৃষকরা প্রতিনিয়ত ধান ফসলের পাশাপাশি এখন সবজিতে তারা আবাদ করতে ধাবিত হচ্ছে। যেখানে প্রতি একরে উচ্চ ফলনশীল ধান হতো 6 থেকে 7 মেট্রিক টন, সেখানে মিষ্টি কুমড়ার আবাদ হয় 30 থেকে 35 মেট্রিক টন। এতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় গ্রীষ্মকালীন বেবি তরমুজ চাষ প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। এ কাজে পিকেএসএফ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে যশোরের বাঘারপাড়ার গাইডঘাট এলাকায় আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম। তিনি বলেন, কৃষির বহুমুখীকরণ নিয়ে আদ্দিন কাজ করে যাচ্ছে। এ সময় এজিএম তরিকুল ইসলাম, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, মৎস্য কর্মকর্তা আব্দুল আজিজ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সজীব আহমেদ প্রিন্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের কৃষির যে ডাইভার্সিফিকেশন, বহুমুখীকরণ, এই বহুমুখীকরণ নিয়ে আমরা কাজ করি। আগে তো কয়েকজন মাত্র আমরা চাষ করাইছিলাম, এখন তো পুরো মাঠ ভরে গেছে। পুরো মাঠ ভরে গেছে, নিজেরাই বুঝতে পারছেন যে এটা করলে লাভ আছে, এটা করলে লাভ হবে, এই জন্যই আপনারা এটাতে জড়াই গেছেন। আমরা মনে করি এই চাষটা আরো বাড়বে। ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শ্রমিক দায়ন ঋষিকে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা। সকালে শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন নারী নেত্রীরা। জেলা মহিলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুচরিতা দেবী সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। রংপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এমকে ট্রেডার্স প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। সকালে রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এমকে ট্রেডার্সের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ আজাদ সহ গলফ ক্লাবের সদস্য, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরুষ, মহিলা, জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটাগরিতে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নিচ্ছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।